সহজ রেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। ওকে, তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। 1 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 10 = 10। একের কয়ের দাগে বলা হচ্ছে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন রুসো, মন্তেস্কো, ভলতেয়ার না অ্যাডাম স্মিথ। তো ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন অ্যাডাম স্মিথ। এরপর ক্ষয়ের দাগে স্টেটস জেনারেল এর অধিবেশন ডাকা হয় 95 বছর পরে, 100 বছর পরে, 125 বছর পরে, 175 বছর পরে। তো স্টেটস জেনারেলের অধিবেশন ডাকা হয়, উত্তর লিখবে 175 বছর পরে। এরপর হচ্ছে গয়ের দাগে লেতর দা ক্যাসে হলো অধিকারপত্র, গ্রেপ্তারি পরোয়ানা, ফ্রান্সের জাতীয় ব্যাংক না গির্জার নির্দেশনামা। তো লেতর দা ক্যাসে হচ্ছে একটি গ্রেপ্তারি পরোয়ানা। ঘয়ের দাগে টাইথ হলো বা টাইথ ছিল ভূমিকর, লবণকর, ধর্মকর না মদের উপর ধার্য কর। তো টাইথ ছিল একটি ধর্মকর। উঙ্গুর দাগে 1793 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি গিলোটিনে হত্যা করা হয় দাঁতকে, রোবস্পিয়ারকে, লিওপোল্ডকে না ষোড়শ লুইকে। তো 1793 খ্রিস্টাব্দে 21 জানুয়ারি গিলোটিনে হত্যা করা হয় ষোড়শ লুইকে। চয়ের দাগের প্রশ্ন, নেপোলিয়ন নিজেকে ফ্রান্সের সম্রাট হিসাবে ঘোষণা করেন 1800 খ্রিস্টাব্দে, 1805 খ্রিস্টাব্দে, 1804 খ্রিস্টাব্দে, 1802 খ্রিস্টাব্দে। তো নেপোলিয়ন নিজেকে ফ্রান্সের সম্রাট হিসাবে ঘোষণা করেন 1804 খ্রিস্টাব্দে। ছয়ের দাগে নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান 1799 খ্রিস্টাব্দে, 1798 খ্রিস্টাব্দে, 1800 খ্রিস্টাব্দে, 1853 খ্রিস্টাব্দে। তো নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান 1799 খ্রিস্টাব্দে। বর্গীয় কোড নেপোলিয়ন এ মোট ধারা ছিল 95টি, 8টি, 287টি, 2287টি। সঠিক উত্তর হবে অপশন 4টা, 2287টি। এরপর ছয়ের দাগে হচ্ছে সিজালপাইন প্রজাতন্ত্র ইতালির প্রজাতন্ত্র হিসাবে ঘোষিত হয় 1801 খ্রিস্টাব্দে, 1803 খ্রিস্টাব্দে, 1802 খ্রিস্টাব্দে, 1805 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর লিখবে 1805 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে ইঙ্গর দাগে ওয়াটারলুর যুদ্ধের পর নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসনে পাঠানো হয়? কর্সিকা, এলবা, সেন্ট হেলেনা না সাইপ্রাস। সঠিক উত্তর এখানে হবে সেন্ট হেলেনা দ্বীপে তাকে নির্বাসনে পাঠানো হয়। 2 নম্বর দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 6 = 6। পরের দাগে কর ভি কি? উত্তর লিখবে বিপ্লব পূর্ব ফ্রান্সে বিনা বেতনে বেগার শ্রমকে বলা হয় কর ভি। 2 নম্বর ক্ষয়ের দাগে প্রশ্ন, অ্যাসাইনেট কি? এখানে উত্তর লিখবে সংবিধান সভা ফ্রান্সের গির্জার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে ওই সম্পত্তির সমমূল্যের ভিত্তিতে যে কাগজি মুদ্রার প্রচলন করেন তা অ্যাসাইনেট নামে পরিচিত। গয়ের দাগে এমিগ্রি কাদের বলা হতো? ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের যে সকল যাজক অভিজাত সম্প্রদায়ের লোকজন নিরাপত্তার কারণে বিদেশ চলে গিয়েছিল এবং বিপ্লবের পরবর্তী সময়ে আবার দেশে ফিরে এসেছিলেন তারা এমিগ্রি নামে পরিচিত। এরপর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? তো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হচ্ছেন মন্তেস্কু। উমর দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেন? তো 1812 খ্রিস্টাব্দে নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেন। নীলনদের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে নীলনদের যুদ্ধ হয়েছিল। বার্লিন ডিক্রি কি? উত্তর লিখবে 1806 খ্রিস্টাব্দে নেপোলিয়ন যে হুকুমনামা জারি করে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের ঘোষণা করেন তা বার্লিন ডিক্রি নামে পরিচিত। এরপর বর্গীয় দাগে হচ্ছে লিপজিগের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? তো উত্তর লিখবে 1813 খ্রিস্টাব্দে লিপজিগের যুদ্ধ হয়। 3 নম্বর দাগে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 2 করে 4 × 8 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে টেনিস কোর্টের শপথ কি? তো ফরাসি জাতীয় সভার তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা 1789 খ্রিস্টাব্দের 20 জুন আইনসভায় প্রবেশ করতে গিয়ে দেখেন সভাকক্ষ বন্ধ রয়েছে। এরপর ক্ষুব্ধ সদস্যরা মিরাবো ও আবেসিয়াসের নেতৃত্বে নিকটবর্তী টেনিস খেলার মাঠে জড়ো হয়ে শপথ গ্রহণ করেন যে ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা না করা পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। এই ঘটনা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। এরপর দেখো ক্ষয়ের দিকে ব্রান্সউইক ঘোষণা কি? উত্তর লিখবে প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডারিক উইলিয়াম ষোড়শ লুইকে সাহায্য করতে বদ্ধপরিকর ছিলেন। ফ্রান্স যখন অগ্নিগর্ভ তখন রাজার নির্দেশে অস্ট্রিয়া ও প্রাশিয়ার যৌথ সেনাধ্যক্ষ ডিউক অফ ব্রান্সউইক এক ঘোষণাপত্রে জানান ফরাসি রাজপরিবারের নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হলে তারা প্যারিস ধ্বংস করে দেবেন। ফরাসি জাতির প্রতি চরম অপমানজনক এই ঘোষণায় ব্রান্সউইক ঘোষণা নামে
পরিচিত। গয়ের দাগে হচ্ছে থার্মোদলীয় প্রতিক্রিয়া কি? দেখো, রোবস্পিয়ার সন্ত্রাসীর শাসনের দ্বারা ফ্রান্সে ব্যাপক হত্যাকাণ্ড চালান। এতে আতঙ্কিত হয়ে জ্যাকোবিন দল 1798 সালের 27 এপ্রিল রোবস্পিয়ার ও তার অনুগামীদের বন্দি করে গিলোটিনে হত্যা করে। এই ঘটনা থার্মোদলীয় প্রতিক্রিয়া নামে পরিচিত। ঘয়ের দাগে শত দিবসের রাজত্ব কি? দেখো, 1815 খ্রিস্টাব্দের শুরুতে ফ্রান্সে গোলযোগের পরিস্থিতিতে নেপোলিয়ন এলবা দ্বীপের নির্বাসন থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন মার্চ মাসের 1815 খ্রিস্টাব্দে। সাধারণ মানুষ তাকে সাদর অভ্যর্থনা জানালে রাজা অষ্টাদশ লুই সিংহাসন ছেড়ে পালিয়ে যান। এরপর তিনি 20 মার্চ থেকে 29 জুন 1815 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 100 দিন রাজত্ব করেন। এই ঘটনা শতবর্ষের রাজত্ব নামে পরিচিত। পরের প্রশ্ন, উমর দাগে ট্রাফালগারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? তো 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের নৌযুদ্ধ সংঘটিত হয়। ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে ট্রাফালগারের নৌযুদ্ধ সংঘটিত হয়। ঠিক আছে। ছয়ের দাগে অর্ডার ইন কাউন্সিল কি? তো 1806 খ্রিস্টাব্দে বার্লিন ডিক্রি জারি করে ফরাসি সম্রাট নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে তার মহাদেশীয় অবরোধ ব্যবস্থা জারি করেছিলেন। মহাদেশীয় ব্যবস্থার বিরুদ্ধে ইংল্যান্ডও 1807 খ্রিস্টাব্দে ফ্রান্স ও তার মিত্র দেশগুলির বিরুদ্ধে অর্ডার ইন কাউন্সিল নামে পাল্টা একটি অবরোধ ব্যবস্থা জারি করেছিল। এটাই হচ্ছে অর্ডার ইন কাউন্সিল। এরপর 4 নম্বর থেকে 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি লিখতে হবে। প্রশ্নের মান 4 নম্বর করে, 4 দুগুণে 8 নম্বর। কয়ের দাগে বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব লেখন। তো বাস্তিল দুর্গের পতনের কারণ কী ছিল? কারণগুলো আমরা লিখছি। দেখো, প্রথম কারণ হচ্ছে 1 নম্বর রাজার পদক্ষেপ। প্রবল চাপে পড়ে ষোড়শ লুই বুর্জোয়াদের দাবি মেনে নিলেও তিনি মন থেকে এই ঘটনা মানতে পারেননি। তিনি প্যারিস ও ভার্সাইয়ের প্রায় 30,000 সেনা মোতায়েন করেন। এরপর ষোড়শ লুই জনপ্রিয় অর্থমন্ত্রী নেকারকে পদচ্যুত করেন। 2 নম্বর হচ্ছে উন্মত্ত জনতা। নেকারের পদচ্যুতির ফলে প্যারিসের উন্মত্ত জনতা হিংসার পথে পা বাড়ায়। রাস্তায় ব্যারিকেড তৈরি হয়। জনতা অস্ত্রের দোকান ও গির্জাগুলিতে লুণ্ঠন চালায়। এরপর 3 নম্বর প্যারিসের পরিস্থিতি। এই সময় খাদ্যের দাবিতে হাজার হাজার মানুষ গ্রাম থেকে এসে প্যারিসের উত্তেজিত সাধারণ মানুষের সঙ্গে মিলিত হলেন। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। সশস্ত্র জনতা সরকারি দপ্তরগুলিতে আক্রমণ চালিয়ে বহু নথিপত্র পুড়িয়ে দেয়, অস্ত্রাগার লুণ্ঠন করে। এরপর 7 থেকে 8,000 মানুষ 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই কুখ্যাত বাস্তিল দুর্গের রক্ষীদের হত্যা করে দুর্গটি দখল করে এবং বন্দীদের মুক্তি করে দেয়। এগুলো হচ্ছে বাস্তিল দুর্গের পতনের কারণ। বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব হচ্ছে কি? 1 নম্বর হচ্ছে রাজার নথি শিকার। বাস্তিলের পতনের পর আতঙ্কিত জনতা প্যারিসে এসে বিপ্লবের তেরঙ্গা লাল নীল সাদা পতাকাকে ফ্রান্সের প্রতীক বলে মেনে নেন। 2 নম্বর হচ্ছে স্বৈরাচারী রাজতন্ত্রে আঘাত। বাস্তিলের পতনে রাজতন্ত্র ও সামন্ততন্ত্রের উপর প্রত্যক্ষ আঘাত আসে। এর ফলে রাজতন্ত্রের প্রতিরোধ ক্ষমতা ভঙ্গুর হয়ে পড়ে। এগুলো হচ্ছে বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব। এরপর ক্ষয়ের দাগে ফ্রান্সে সন্ত্রাসের শাসন শুরু হওয়ার কারণ ও গুরুত্ব উল্লেখ করুন। তো দেখো, ফ্রান্সে সন্ত্রাসের শাসন শুরু হওয়ার কারণ হচ্ছে 1 নম্বর দেশের বিভিন্ন স্থানে প্রতি বিপ্লবী শক্তি বিপ্লবকে ধ্বংস করার চেষ্টা করছিলেন। 2 নম্বর হচ্ছে বিভিন্ন বৈদেশিক শক্তি ফ্রান্স আক্রমণের পরিকল্পনা করছিলেন। এরপর দেখো, এর গুরুত্ব হচ্ছে কি না, 1 নম্বর ফ্রান্সে সন্ত্রাসের শাসনের প্রধান গুরুত্ব হলো এই শাসনের ফলে ফ্রান্সের অভ্যন্তরীণ প্রতি বিপ্লব দমিত হয়। 2 নম্বর হচ্ছে ফ্রান্স সাফল্যের সঙ্গে বৈদেশিক আক্রমণ প্রতিহত করতে সফল হয়। এগুলো হচ্ছে গুরুত্ব। ওকে, এরপর দেখো গয়ের দাগে নেপোলিয়ন কীভাবে ফ্রান্সের ক্ষমতা দখল করেন। তো রোবস্পিয়ারের মৃত্যুর পর ফ্রান্সে সন্ত্রাসের শাসনের অবসান হলে জাতীয় সভা ফ্রান্সে ডিরেক্টরি শাসন ব্যবস্থার প্রবর্তন করে, কিন্তু এই শাসন ব্যবস্থা নতুন সমস্যা সমাধানের উপযুক্ত ছিল না। ডিরেক্টরি শাসন ব্যবস্থার এই অক্ষমতায় নেপোলিয়ন বোনাপার্টের উত্থানের পথ প্রশস্ত করেছিলেন। 1793 খ্রিস্টাব্দে ইংরেজদের কাছ থেকে তুলো বন্দরের পুনরুদ্ধার এবং 1795 খ্রিস্টাব্দে উচ্ছৃঙ্খল জনতার হাত থেকে জাতীয় সভাকে রক্ষা তাকে অত্যন্ত জনপ্রিয় করে তোলে। নৈরাজ্য থেকে ফ্রান্সকে রক্ষা করতে নেপোলিয়ন এগিয়ে আসেন এবং জনগণ তাকে বিপুলভাবে সমর্থন করে। 1799 খ্রিস্টাব্দের 9 নভেম্বর তিনি ডিরেক্টরি শাসনকে উৎখাত করে কনসুলেট এর শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। তারপর 1804 খ্রিস্টাব্দে সিনেটের প্রস্তাব মতো গণভোটের মাধ্যমে তিনি নিজেকে ফরাসি জাতির সম্রাট বলে ঘোষণা করেন।
এইভাবেই নেপোলিয়ন ফ্রান্সের ক্ষমতা দখল করেছিলেন। এরপর হচ্ছে ঘয়ের দাগের টিকা লিখতে হবে কোড নেপোলিয়ন সম্পর্কে। তো কোড নেপোলিয়ন কি না, নেপোলিয়নের উদ্যোগে গঠিত কমিশন 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সের জন্য নতুন আইনসমূহ রচনা করেন। এটি কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা নামে পরিচিত। কোড নেপোলিয়নে মোট 2287টি, মতান্তরে 2281টি আইন ছিল। এই আইনগুলি মূলত 3 ভাগে বিভক্ত ছিল: দেওয়ানি আইন, ফৌজদারি আইন এবং বাণিজ্যিক আইন। এরপর লিখছি কোড নেপোলিয়নের বৈশিষ্ট্য। কোড নেপোলিয়নের দ্বারা আইনের চোখে দেশের সকল নাগরিকের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করা হয়, সামন্ততান্ত্রিক অসাম্যের বিলোপ ঘটানো হয়, যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগের ব্যবস্থা করা হয়, ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়, সম্পত্তির অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়, ধর্মীয় সহনশীলতার নীতি গ্রহণ করা হয় এবং অপরাধের শাস্তি হিসাবে জরিমানা, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, মৃত্যুদণ্ড প্রভৃতির ব্যবস্থা করা হয়। এই কোড নেপোলিয়নের ত্রুটি কী ছিল না, কোড নেপোলিয়নের বিভিন্ন ত্রুটিও ছিল। এতে সমাজে নারীর মর্যাদা হ্রাস করা হয়, স্ত্রীর উপর স্বামীর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, পারিবারিক সম্পত্তির অধিকার থেকে নারীকে বঞ্চিত করা হয় এবং শ্রমিক শ্রেণী তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। তো এইগুলো আমরা কোড নেপোলিয়ন সম্পর্কে লিখলাম। 5 নম্বর থেকে 15-16টি বাক্যে উত্তর লিখতে হবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখান থেকে। প্রশ্নের মান 8 নম্বর। কয়ের দাগে ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা নিয়ে আলোচনা করা। তো দেখো, প্রথমে আমরা লিখছি ভূমিকা। 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে 1789 খ্রিস্টাব্দে সংঘটিত ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফরাসি দার্শনিকগণ তাদের লেখনীর দ্বারা রাষ্ট্র ব্যবস্থার ত্রুটিপূর্ণ দিকগুলি দেশের সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। ফলে ফ্রান্সের শোষিত ও অবহেলিত মানুষের মনে বিপ্লবের বীজ রোপিত হয়। তো প্রথমে আমরা লিখছি দেখো ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান। প্রথম হচ্ছে মন্তেস্কু সম্পর্কে লিখছি। ফরাসি দার্শনিক মন্তেস্কু ছিলেন দেশের বঞ্চিত শ্রেণীর প্রাণপুরুষ। মন্তেস্কু তার দ্য স্পিরিট অফ লজ বা আইনের মর্ম নামক গ্রন্থে সম্রাটের স্বৈরাচারী শাসন ও স্বর্গীয় অধিকার তত্ত্বের তীব্র সমালোচনা করেন। দ্য পার্সিয়ান লেটার্স বা পার্সিয়ার পত্রাবলী নামে অপর একটি গ্রন্থে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক মন্তেস্কু ফ্রান্সের প্রত্নতন্ত্র, অভিজাততন্ত্র ও স্বৈরাচারী রাজতন্ত্রের কঠোর সমালোচনা করেন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সমর্থক মন্তেস্কু মানুষের ব্যক্তি স্বাধীনতা রক্ষার উদ্দেশ্যে দেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগকে পৃথক করার দাবি জানান। এরপর লিখছি ভলতেয়ার সম্পর্কে। ভলতেয়ার ছিলেন ফ্রান্সের অন্যতম দার্শনিক, সাহিত্যিক ও চিন্তাবিদ। তিনি ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্রের তীব্র নিন্দা করেন। তিনি তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক রচনার মাধ্যমে ফরাসি গির্জার দুর্নীতি ও কুসংস্কার, অন্ধবিশ্বাস ও অত্যাচারকে আক্রমণ করেন। তিনি ক্যাথলিক গির্জাকে বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাত বলে অভিহিত করেন। তার দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হল কাঁদিদ ও দার্শনিকের অভিধান। এরপর হচ্ছে রুশো সম্পর্কে লিখছি দেখো। অষ্টাদশ শতকে ফ্রান্সের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও জনপ্রিয় দার্শনিক ছিলেন জ্যাক রুশো। তিনি তার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সামাজিক চুক্তি গ্রন্থে রাজার ঐশ্বরিক ক্ষমতা যুক্তি সহকারে খণ্ডন করেন। তিনি বলেন যে রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস হলো জনগণ, কারণ জনগণের ইচ্ছা অনুসারেই একদিন চুক্তির দ্বারা রাজা শাসন ক্ষমতা লাভ করেছিলেন। তাই রাজাকে যে কোনো সময় ক্ষমতাচ্যুত করার অধিকার জনগণের আছে। তিনি তার অসাম্যের সূত্রপাত গ্রন্থে বলেন যে মানুষ স্বাধীন হয়ে এবং সমান অধিকার নিয়ে জন্মায়, কিন্তু বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা তাকে দরিদ্র ও পরাধীন করে। এরপর আমরা উপসংহার লিখছি। ফ্রান্সে বিপ্লব সংঘটিত হওয়ার ক্ষেত্রে উপরোক্ত দার্শনিকদের অতি নগণ্য অবদান ছিল বলে কোনো ঐতিহাসিক মনে করেন। অবশ্য ঐতিহাসিক রাইকার, সেতোব্রিয়ান, টেইন, রুস্তান প্রমুখ ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকদের ভূমিকা স্বীকার করেছেন। পরের দেখা প্রশ্ন, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কী বোঝো? এই ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল? তো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কী না, ফরাসি সম্রাট নেপোলিয়ন বার্লিন, মিলান, ওয়ারাস, ফন্টেনব্লো প্রভৃতি ডিক্রির মাধ্যমে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করে বলেন যে ইংল্যান্ডের কোনো জাহাজ ইউরোপের কোনো বন্দরে প্রবেশ করতে পারবে না এবং ইউরোপের কোনো রাষ্ট্র ইংল্যান্ড থেকে পণ্য আমদানি করতে পারবে না। এই নীতি মহাদেশীয় ব্যবস্থা বা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম নামে পরিচিত। নেপোলিয়নের পতনে এই মহাদেশীয় অবরোধের ভূমিকা কী ছিল দেখো, সেটা আমরা লিখছি। 1 নম্বর দিয়ে ফ্রান্সের অর্থনৈতিক ক্ষতি। নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা পরোক্ষে ফ্রান্সের অর্থনীতিরই যথেষ্ট ক্ষতি করে। ইংল্যান্ডের অর্ডার্স ইন কাউন্সিল নামে
নৌ প্রতিরোধের ফলে ফ্রান্সের সামুদ্রিক বাণিজ্য যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়, ফলে ফ্রান্সের শ্রমিক ছাঁটাই, বেকার সমস্যা প্রভৃতি ভয়াবহ আকার ধারণ করে। 2 নম্বর হচ্ছে উপকূল দখল। নেপোলিয়ন জোর করে মহাদেশীয় অবরোধ প্রথা কার্যকর করতে গিয়ে ইউরোপের উপকূল অঞ্চলের প্রায় 2000 মাইল অঞ্চল দখল করে নেন। এছাড়া বহু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ দেশ তিনি দখল করে নিলে বিভিন্ন দেশে তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। 3 নম্বর হচ্ছে ব্যয়ভার। মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করতে গিয়ে নেপোলিয়ন যে বিস্তৃত ভূখণ্ড দখল করেন, সেখানে প্রত্যক্ষ দখলদারি চালাতে গিয়ে তাকে সামরিক বাহিনী সহ সর্বত্র ছুটে বেড়াতে হয়, ফলে ফরাসি সেনাদল অত্যন্ত চাপে থাকে এবং বিপুল সম্পদ ব্যয় হয়। 4 নম্বর হচ্ছে রোম ও ইংল্যান্ডে অসন্তোষ। রোম ও হল্যান্ডে অসন্তোষ। রোম ও হল্যান্ড মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ন সেখানে হস্তক্ষেপ করেন। তিনি রোমের শাসক পোপকে সিংহাসনচ্যুত করে তাকে বন্দি করলে খ্রিস্টান ক্যাথলিক জগৎ প্রচণ্ড ক্ষুব্ধ হয়। হল্যান্ডের শাসক লুই অর্থাৎ নেপোলিয়নের ভ্রাতাকে সিংহাসনচ্যুত করে হল্যান্ড দখল করেন। গয়ের দাগে এখানে আরও একটি প্রশ্ন রয়েছে, ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করতে হবে। তো দেখো, ফরাসি সংবিধান সভার কার্যাবলী। ফরাসি সংবিধান সভা ফ্রান্সের নতুন সংবিধান রচনার মাধ্যমে বিভিন্ন সংস্কারমূলক কার্যাবলী সম্পাদনা করেছিল, সেগুলো নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সামন্ত প্রথার বিলোপ সাধন। ফরাসি সংবিধান সভার 1789 খ্রিস্টাব্দে 4 আগস্ট এক ঘোষণার মাধ্যমে ফ্রান্সের সামন্ত প্রথার বিলোপ সাধন করে। এছাড়া সামন্ত কর, বেগার শ্রম প্রভৃতিরও বিলোপ সাধন করতে সমর্থ হয়েছিল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা। 1789 খ্রিস্টাব্দে 4 আগস্ট সামন্ত প্রথার বিলোপ সাধনের পর 26 আগস্ট ফরাসি সংবিধান সভা ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা করেন। এই ঘোষণায় বলা হয় যে স্বাধীনভাবে বাঁচা মানুষের জন্মগত অধিকার, আইনের চোখে সবাই সমান ইত্যাদি। 3 নম্বর হচ্ছে শাসনতান্ত্রিক সংস্কার। শাসনতান্ত্রিক ক্ষেত্রে সংবিধান সভা যেসব সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করেছিল তা হলো 1 নম্বর ফ্রান্সের রাজার ক্ষমতা অনেকাংশে খর্ব করা হয়, অর্থাৎ কমিয়ে দেওয়া হয়। 2 নম্বর হচ্ছে শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগকে পৃথক করা হয়। 3 নম্বর হচ্ছে সমগ্র ফ্রান্সকে 18টি বিভাগ বা ডিপার্টমেন্টে বিভক্ত করা হয়। 4 নম্বর প্রতিটি প্রদেশকে আবার জেলা, ক্যান্টন ও কমিউনে ভাগ করা হয়। এরপর হচ্ছে 4 নম্বর পয়েন্ট অর্থনৈতিক সংস্কার। ফরাসি সংবিধান সভা কিছু অর্থনৈতিক সংস্কার সাধন করেছিল, যেমন হচ্ছে 1 নম্বর ফ্রান্সের গির্জাগুলির সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। 2 নম্বর হচ্ছে সমস্ত ফ্রান্স জুড়ে একই ওজন, মাপ ও শুল্ক ব্যবস্থা চালু করা হয়েছিল। 3 নম্বর ফ্রান্সে অ্যাসাইনেট নামক এক ধরনের কাগজি মুদ্রার প্রচলন করা হয়। এরপর হচ্ছে দেখো, আমরা 5 নম্বর পয়েন্টে লিখছি বিচার বিভাগীয় সংস্কার। বিচার বিভাগের ক্ষেত্রেও ফরাসি সংবিধান সভা বেশ কিছু সংস্কার সাধন করেছিল। সেগুলো হলো 1 নম্বর আইনের চোখে সবাই সমান, এই নীতি চালু করা হয়। 2 নম্বর নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের অধিকার স্বীকার করা হয়। 3 নম্বর হচ্ছে নির্বাচনের মাধ্যমে বিচারপতি নিয়োগের পদ্ধতি চালু করা হয়। 4 নম্বর এছাড়াও বিচারপতিদের নিয়মিত বেতন প্রদানের ব্যবস্থা করা হয়। তো এইভাবে আমরা দেখো প্রশ্নের উত্তরটি লিখলাম। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই কিন্তু প্রশ্ন এবং উত্তরগুলো প্র্যাকটিস করে নেবে পরীক্ষার আগে। আর যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। তো চলো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।